তারানাথ তার বাড়ির দাওয়ার উপরে বসে এক মনে তার সামনে রাখা একটা হলদে হয়ে আসা পুঁথি লাল শালুতে জড়াচ্ছিল। আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন আকাশ কালো হয়ে এসেছে, বৃষ্টি এলো এলো ভাব। সকালে যখন কিশোরী আমার বাড়িতে এসে পৌঁছেছিল তখনই ব্যাপারটা খেয়াল করেছিলাম। কিশোরী এসে দরজায় কড়া নাড়তে দরজা খুলে দেখলাম কিশোরী দাঁড়িয়ে রয়েছে, তার এক হাতে একটা ছাতা। তাই দেখে বললাম, কে আজ আবার আবহাওয়ার খবর শুনে এসেছে নাকি? আবহাওয়ার খবরে আবার মানুষ বিশ্বাস করে নাকি? যেদিন ওরা জানাবে আজ বৃষ্টি হবে সেদিন আকাশে মেঘের চিহ্ন মাত্র থাকবে না, আর যেদিন ওরা বলবে আজ বৃষ্টির চিহ্ন মাত্র নেই সেদিন দেখবে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। সকাল থেকে আকাশ কালো দেখে ছাতা হাতেই বেরোলাম, একবার বাইরে তাকিয়ে দেখো না। কিশোরীর কথায় আমি দরজা দিয়ে বাইরে মুখ বাড়িয়ে আকাশের দিকে দেখলাম। সত্যি মেঘের মুখ ভার, গোটা আকাশ কালো হয়ে রয়েছে। ঘরে এসে তাড়াতাড়ি কাপড় বদলে নিয়ে কিশোরীর সঙ্গে বেরিয়ে পড়লাম। সঙ্গে অবশ্যই একটা ছাতা নিলাম, কখন বৃষ্টি নামবে তা তো বলা যায় না, আর একবার বৃষ্টি নামলে যে সহজে থামবে না তা বোঝাই যাচ্ছে। কিশোরী পাসিং শোয়ের একটা প্যাকেট কিনল, তারপর মঠ লেন পর্যন্ত হেঁটে গিয়ে দোকান থেকে তেলে ভাজা আর তারানাথের পছন্দের কিছুটা রাবড়ি নিয়ে আমরা ঢুকলাম তারানাথের বাড়িতে। আজও ঢোকার আগেই দেখতে পেলাম তারানাথের বাড়ির বাইরে দেওয়ালের কাছে তারানাথ জ্যোতির্বিনোদ লেখা টিনের বোর্ডটা একপাশে হেলে রয়েছে। মনে মনে ভাবলাম যাওয়ার সময় আজ এটা সোজা করে দিয়ে যাব। আগের দিনও ভেবেছিলাম, কিন্তু বেরিয়ে পড়ার পর বৃষ্টি নেমে যাওয়ায় আর মনে ছিল না। তারানাথের উঠোন পেরিয়ে ভেতর দিকে ঢুকতে যাব তখনই দেখতে পেলাম তারানাথ সামনের দিকে ঝুঁকে খুব মন দিয়ে পুঁথি পড়ছে। তার মুখে একটা মৃদু কৌতূহল লেগে রয়েছে বলে মনে হলো। আসলে তারানাথের কাছে তো আমরা মাত্র এই কয়েকদিন আসছি না, বেশ বছর খানেক হলো আসছি। আর তারানাথ বোধ হয় আমাদের মতো সঙ্গী এর আগে কখনো পায়নি, তা সে নিজে মাঝে মাঝে স্বীকার করেও ফেলে। তাই মানুষটা কখন রেগে যাচ্ছে কখন কৌতূহল হচ্ছে তা আমরা বুঝতে পারি। তাই আমরা যখন তার দাওয়ার একদম কাছে গিয়ে দাঁড়ালাম তখনও তারানাথ আমাদের দিকে তাকালো না দেখে কিশোরী একটু গলা খাঁকড়িয়ে বলল, কি ব্যাপার ঠাকুরমশাই, এত মন দিয়ে কি করছেন বলুন তো? তারানাথ কিশোরীর গলা পেয়ে আমাদের দিকে মুখ তুলে তাকালো। তার মুখে একটা সামান্য হাসির আভা দেখা গেল। তারপর পুঁথিটা বন্ধ করে হাতের শালু মুড়তে মুড়তে বলল, ও তেমন কিছু নয়, ওই শিব পুরাণ খুলেছিলাম আর কি। বসে বসে সময় কাটে না, তাই ভাবলাম একটু শিব পুরাণটা পড়ি, তাই আর কি। এসব তো তোমরা পড়বে না, তোমরা জানবে কি করে? পুঁথিপত্র পড়ো মাঝে মাঝে, বুঝলে? অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। এই যে তোমরা যা জানো কিংবা ভাবো তার বাইরে অনেক কিছু রয়েছে। মানুষ আসলে অতি ক্ষুদ্র এক সামান্য জীব মাত্র। এই গোটা জীবন সংসার আসলে তার হাতেই চলছে, বুঝলে কি না? কিশোরী তক্তপোষের উপরে বসতে বসতে বলল, ঠাকুরমশাই, এইসব তত্ত্বকথা শুনতে আমরা আসিনি আপনার কাছে। দেখুন না, আকাশে কেমন কালো মেঘ করেছে, এই এমন পরিবেশে একটা ভালো জমজমাটি গল্প বলুন তো। আমি তক্তপোষের অন্য পাশে বসে তেলে ভাজার ঠোঙাটা সামনের দিকে এগিয়ে দিলাম। তারানাথের মুখ আরও উজ্জ্বল হলো। সে তখনই ঘরের ভেতরে গিয়ে একটা রেকাবি নিয়ে এলো। তার মধ্যে তেলে ভাজাগুলো ঢেলে আমাদের দিকে এগিয়ে দিতেই আমি বললাম, আরে 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 করছেন কি? আরে আপনি শুরু করুন। তারানাথ খুশি মনে একটা তেলে ভাজা তুলে নিয়ে অর্ধেকটা মুখের ভেতর পুড়ে তারপর বলল, বড় দেরি করে ফেললে তোমরা, বুঝলে? আর কিছুক্ষণ আগে এলে এক ভদ্রলোককে দেখতে পেতে। তিনি এক অদ্ভুত সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন। তারানাথের কথায় আমি আর কিশোরী দুজনেই একটু অবাক হলাম। তারপর বললাম, অদ্ভুত সমস্যা? তা সে কীরকম? একটি জরুরি ঘোষণা। 9ften.com-এ পরিবেশিত গল্পগুলি সম্পূর্ণ কাল্পনিক। 9ften.com কোনো রকম বর্ণ, ধর্ম, জাতি, দেশ বা রাজনৈতিক মতাদর্শকে বা মানুষকে আঘাত করার বিপক্ষে এবং পশু হত্যা, ধূমপান, মাদক সেবন ও অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপকে সমর্থন করে না। গল্পে এরকম কোনো ঘটনার উল্লেখ থাকলে সেগুলিকে কেবল কাল্পনিক গল্পকথার আকারে উপভোগ করতে একান্ত অনুরোধ রইল। বাস্তবের সঙ্গে কোনো রকম কাকতালীয় ও অনাকাঙ্ক্ষিত মিল পাওয়া গেলে তার দায়ভার লেখক বা 9ften.com-এর নয়। ভালোবাসা ও ধন্যবাদ। 9ften.com-এ
আপনারা শুনছেন লেখক সুকান্ত দাসের তারানাথ তান্ত্রিক ও পিশাচ শ্রুতি। ভালো লেগেছে, খারাপ লেগেছে, দারুণ লেগেছে, আপনার মনের যাই প্রতিক্রিয়া হোক অবশ্যই একটি কমেন্ট করে জানান। আপনার কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। তোমাদের বড়ই কৌতূহল, একটুও ধৈর্য ধরে বসতে পারো না। দাঁড়াও, আগে খাওয়াটা শেষ করো, তারপর জল খেয়ে সুস্থ হয়ে একটু বসো। এই তো এলি, তারপর না হয় সমস্ত গল্প শুনবে, কেমন? বললেই হলো ঠাকুরমশাই। এই যে আপনার কাছে বসে আপনার কথা শুনি, তা তো আমরা ধৈর্য ধরে শুনি। আমরা কি তাতে কখনো অধৈর্য হয়েছি? তারানাথ হেসে উঠল। তার হাতে তেলে ভাজাটা শেষ হয়ে গিয়েছিল, তাই সামনে রেখে আরও একটি তেলে ভাজা তুলে নিয়ে বলল, সে তো গল্প শোনার লোভে তোমরা চুপ করে বসে থাকো, গল্প শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলো না। তবে গল্পের মাঝে যখন আমি থেমে যাই, তখন কি তোমরা অধৈর্য হও না? বলো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আপনি কিশোরীর কথা বাদ দিন, ও তো এমনই, জানেন তো আপনি। আপনি আগে খাওয়া শেষ করে নিন, তারপরেই না হয় গল্প শুনবো। তবে ওই ভদ্রলোক আপনার কাছে কি কারণে এসেছিল? সে এক বিপদে পড়েছে, সে এক নতুন বাড়ি কিনেছে। তবে সেই বাড়িতে নাকি অদ্ভুত কিছু সমস্যা দেখা দেয় মাঝে মাঝে। তার বাড়িতে সন্ধ্যের পর কোনো এক নারীর ছায়া মূর্তি নাকি দেখা যায়। তবে যদি শুধু দেখা যেত তাহলে তাও একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু সেই নারীকে যখন দেখা যায় তার পরনে কোনো কাপড় থাকে না। তোমরা বুঝতেই পারছো আসলে আমি কি বলতে চাইছি। এই কথায় কিশোরী আর আমি দুজনেই অবাক হয়ে গেলাম। তারপর বললাম, সে কি কথা? সেই নারী তো বোধহয় তাহলে কোনো মানুষ নয়, কোনো অশুভ আত্মা। কিন্তু সে নিরাবরণ হয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়ায় কেন, সেটাই তো বুঝতে পারলাম না। এর অনেক কারণ হতে পারে, তোমরা ওভাবে বুঝতে পারবে না। তবে এটুকু বলে রাখি, মাঝে মাঝে অনেক অতৃপ্ত আত্মা, অনেক অতৃপ্ত বাসনা নিয়ে এই পৃথিবীর মায়া ছেড়ে যায়। তাই তারা যখন এখানে ফিরে আসে তখন এমন কিছু করে বসে যেগুলোর পেছনে বোধ হয় তাদের কোনো নিহিত গুপ্ত ইচ্ছে রয়েছে। তবে এই ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম বলেই আমার মনে হচ্ছে। যতদূর জানা গিয়েছে এই বাড়িতে নাকি কেউ মারা যায়নি, আত্মহত্যা কিংবা অন্য কিছুই হয়নি। তাহলে এমনটা কেন হচ্ছে সেটাই বুঝতে পারছি না। আমি তাকে দুদিন পরে আরও একবার আসতে বলেছি, কয়েকটা কথা তাকে জেনে আসতে বলেছি। সেগুলো জেনে আসার পরে আমি হয়তো তার সাহায্য করতে পারবো। আর যদি একান্তই তা না হয় তাহলে আমার সাথে একবার তার বাড়িতে যেতে হবে। কিশোরী একটু উত্তেজিত হয়ে বলে উঠল, ঠাকুরমশাই, আপনার কাছে তো আপনার সেই অদ্ভুত ক্রিয়াকলাপের অনেক কিছুই শুনেছি, কিন্তু দেখার সৌভাগ্য মাত্র একবারই হয়েছে। আপনি যদি আমাদেরও সেখানে নিয়ে যান তাহলে আপনার কি খুব অসুবিধা হবে? তারানাথ হাসল। তার হাসিটা কেমন দেখাল। তারপর থেমে থেমে বলল, তোমরা আজকালকার ছোকরা হে, তোমাদের বড়ই অবিশ্বাসী মন, কোনো কিছুই সহজে বিশ্বাস করতে চাও না। অথচ এই সমস্ত ব্যাপার দেখার জন্য প্রবল ইচ্ছে। বেশ, যদি সেই ভদ্রলোকের কথা আমি তার কোনো সুরাহা করতে পারি তাহলে তোমাদের আমি সেখানে নিয়ে যাব। বাড়ি থেকে তো আর কোথাও বেরোনো হয় না, তা যদি একান্তই যেতে হয় তাহলে রোববার করেই যাবক্ষণ। আর সেদিন তাহলে তোমাদেরও অফিস ছুটি থাকবে, ও সব নিয়ে ভেবো না। তারানাথের কথায় কিশোরী চুপ করলেও আমার কেমন যেন একটু কৌতূহল হচ্ছিল। এমন অদ্ভুত ব্যাপার ঘটছে কেন? সেই ভদ্রলোকের বাড়িতে আসলে কি সমস্যা হচ্ছে? ভদ্রলোক নিশ্চয়ই স্ত্রী কিংবা ছেলেমেয়ে নিয়ে বাস করেন, সেখানে তাদেরও তো বিপদ রয়েছে। ঠাকুরমশাই কি আন্দাজ করতে পারছে না সেই ব্যাপারটা? একটু পরেই তারানাথ শূন্য রেকাবি নিয়ে ঘরের ভেতরে চলে গেল। খাবারগুলো সদ্গতি করা হয়ে গেছে। ঘটির জলে হাত ধুয়ে জল খেয়ে আমাদেরও জল দিল সে। সব পালা চুকিয়ে দিয়ে তারানাথ হাত মুছতে মুছতে বলল, তাও দেখি তোমাদের ওই সিগারেট একটা দাও।
কতদিন খাওয়া হয়নি। সেই যে তামাকের গন্ধ আর ওই গুড়ুক গুড়ুক শব্দ, সেই যে কি আমেজ, তোমাদের তা বোঝাতে পারবো না। এখনো মনে পড়লে বড় শান্তি লাগে, কিন্তু আর কি করা যাবে। দাও, এখন তোমাদের সিগারেটেরই কাজ চালাই আর কি। সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেটটা কিশোরী তারানাথের দিকে এগিয়ে দিল। তারানাথ আবার সেটা তুলে নিয়ে একটা সিগারেট ধরিয়ে দুবার বেশ আয়েস করেই টান দিল। তারপর ধোঁয়া ছেড়ে বলল, তোমাদের ফরমায়েশ শুনি। গল্প তো আমার জানা কম নেই। জীবনে কত অভিজ্ঞতা হয়েছে আমার। তার কিছু অভিজ্ঞতা যেমন চরম বিপদের, কিছু অভিজ্ঞতা তেমনি অতি সাধারণ। সেসব সাধারণের মধ্যেও অসাধারণ। কিন্তু তোমাদের শুনতে ভালো লাগবে না। তোমরা তো শুনতে চাও ওই একটু তন্ত্র মন্ত্র, ভূত প্রেত এইসবেরই গল্প, কি তাই না? না না ঠাকুরমশাই, আপনার যে গল্প বলতে ইচ্ছে হয় আপনি সেই গল্প বলুন। আমাদের কোনো চাহিদা নেই, আমাদের গল্প বললেই হলো। না হলে যে আজ ছুটির দিনটা মাটি হয়ে যাবে। তারানাথ সিগারেট টান দিতে দিতে সামনের কালো আকাশের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর সিগারেটটা যখন একদম শেষ হয়ে এসেছে, তখন সেটাকে পাশে রাখা একটা নারিকেল মালা টেনে এনে গুঁজে রাখতে রাখতে বলল, এই লোকটির কথা যখন শুনলাম সমস্ত কিছুই চিন্তা ভাবনা করে দেখলাম। তবে কয়েকটা ব্যাপার না জানলে তাকে নিয়ে আমি কিছুই বলতে পারবো না। তবে সে চলে যাওয়ার পরে হঠাৎ করেই বেশ কয়েক বছর আগের একটা কথা আমার মনে পড়ে গেল। তখন ওই ধরনের আমার সাধনার জীবনের শেষ বছর দুয়েক বাকি। তখনও কি জানতাম এই সমস্ত কিছু ছেড়ে আমায় বাড়িতে ফিরে আসতে হবে, সংসার জীবন যাপন করতে হবে। কখনোই তো বুঝিনি সাধনায় মাঝে মাঝে এমন অনেক সাধনার কথা আমায় জানতে হয়েছিল। কিংবা সেই মাতু পাগলির কাছে যখন আমি গিয়েছিলাম, তখন মাতু পাগলি আমায় এমন অনেক কিছুই বলেছিল যা অতি সাধারণ সাধনা নয়। তার মধ্যে যেমন কাম সাধনা রয়েছে, তেমন রয়েছে যোগিনী সাধনা। এমন অনেক সাধনা আছে যে সমস্ত সাধনা নারী আর পুরুষ উভয় মিলে করতে হয়। এমন একটা কথা তোমাদের তাহলে বলি। ঘুরতে ঘুরতে আমি একবার গিয়ে পড়েছিলাম এক গ্রামে। সেই গ্রামের শ্মশানে এক সাধক আর এক সাধিকা একসঙ্গে ছিল। তাদের সাথে আমি সেখানে কিছু সময় ছিলাম, আর সেই সময়ে জানতে পেরেছিলাম তারা যোগিনী সাধনা করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। সেই নারী এবং সেই পুরুষ, অর্থাৎ সাধক সাধিকা দুজনের পরনেই কিন্তু একটা লাল কাপড় ছাড়া আর অন্য কিছু নেই। সেদিন সন্ধে হওয়ার পরেই তারা আমায় শ্মশান থেকে বেশ খানিকটা দূরে চলে যেতে বলল। আমি বুঝতে পেরেছিলাম তাদের সাধনায় যাতে বিঘ্ন না ঘটে, তাই তারা আমায় এ কাজ করতে বলছে। পরদিন সকালে আমি সেই শ্মশানে আবার ফিরে আসি আর দেখতে পাই সেই শ্মশানের গাছের তলায় সেই সাধক সাধিকা অবিষ্ট অবস্থায় সম্পূর্ণ নিরাবরণ হয়ে মাটির ওপর পড়ে রয়েছে। দেখে মনে হলো সাধনা শেষে তারা গঞ্জিকা সেবন করেছিল, আর সেই কারণে তাদের নেশা এখনো কাটেনি। অনেক উচ্চ স্তরের সাধক সাধিকাদের আমি গঞ্জিকা সেবন করতে দেখেছি। সেই যে বলেছিলাম, সেই গ্রামে একটি মেয়েকে আমি জলে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলাম। তার সাথেই আমার পরিবারের লোক আমায় জোর করে বিয়ে দেয়। তারপর তাকে নিয়ে কলকাতায় চলে এসেছিলাম। সেসব কথা তো তোমাদের জানা, সেসব আর বলতে চাই না। এই এক কথায় বলতে পারো আমার পথে পথে ঘুরে বেড়ানো ভব ঘুরে সাধনার জীবনের শেষের দিকের একটা ঘটনা। অমন বিভৎস আর অমন নৃশংস দৃশ্য বোধহয় আমি এর আগে দেখিনি। অনেক বড় বড় বিপদে আমি পড়েছি, অনেক চরম মুহূর্তে আমি মধুসুন্দরী দেবীর আশীর্বাদে সেখান থেকে বেঁচে ফিরে এসেছি। কিন্তু
তেমন একটা ব্যাপার আমি জীবনে কখনো কল্পনা করতে পারিনি। তবে সেটা মনে থাকার পেছনে আরও একটা কারণ রয়েছে, সেটা এখন আর বলছি না, তোমরা সমস্যাটা শুনলেই বুঝতে পারবে। তারানাথের কথায় বোঝা যাচ্ছিল সে এমন কিছু একটা ভেবে চলেছে যেটা অতি সাধারণ কিছু নয়। দুটো চোখ বন্ধ করে কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙুল চেপে রেখে তারানাথ ভেবে চলেছিল। এই সময়টা সে আসলে ঘটনাক্রম সাজিয়ে নেয় যাতে বলার সময় কোনো অসুবিধা না হয়। তাই আমরা অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই তারানাথ চোখ খুলে বলতে শুরু করলো। সেবার গ্রামে ফিরে এসেছিলাম। বাড়ির লোক বিয়ের জন্য জোরাজোরি করছিল বটে, কিন্তু আমি রাজি ছিলাম না। কোনো মতে কয়েকটা দিন বাড়িতে কাটিয়ে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। সেবার গিয়েছিলাম উত্তরের দিকে। প্রায় 4 দিন হেঁটে চলেছি। মাঝে মাঝে গ্রামের কোনো এক গৃহস্থ বাড়িতে বিশ্রাম নিয়ে নিই, সামান্য আহার জল গ্রহণ করেছি। তবে সে সমস্ত খুব একটা বলার মতো কিছু নয়। এমনভাবেই ঘুরতে ঘুরতে একদিন গিয়ে পড়লাম সেই গ্রামে। গ্রামটার নাম যতদূর মনে পড়ে নারায়ণপুর। গ্রামের মধ্যে যখন আমি পা দিয়েছি তখন দুপুর হয়ে এসেছে। আগের গোটা দিন কিছুই খাওয়া হয়নি। মাঝে মাঝে গ্রামের পাশে স্বচ্ছ জলের পুকুর পেলে সেখান থেকে জল খেয়েছি। আসলে আগের গ্রাম থেকে এই গ্রামের মাঝে আর কোনো জনবসতি নেই। রাতের বেলা একটা গাছের তলায় শুয়ে আমায় রাত কাটাতে হয়েছে। তাই গ্রামে ঢুকে যখন বাড়িঘর চোখে পড়ল তখন আর অপেক্ষা করতে পারলাম না। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে গ্রামের এক গৃহস্থ বাড়িতে জল চাইলাম। তোমরা জানো, তখন গ্রামের মানুষেরা অতিথিকে নারায়ণ বলে মনে করত। তার উপরে আমি সাধক মানুষ, তাই আমায় আর সহজে ফিরিয়ে দিত না। তারা আমায় জল দিল, তার সাথে সামান্য মুড়ি বাতাসা, এমনকি ফলও দিল। সে সমস্ত খেয়ে দিয়ে জল খেয়ে যখন সেখান থেকে বেরিয়ে আসতে যাব তখনই সেই বাড়ির কর্তা আমায় বলল, ঠাকুর মশাই, আপনি তো তান্ত্রিক মানুষ। আচ্ছা, একটা কথা আমায় বলতে পারবেন? হ্যাঁ, এই মানুষের গর্ভে কখনো কোনো পিশাচ জন্ম নিতে পারে? তার কথাটা শুনে আমি কেমন যেন চমকে উঠলাম। এমন একটা কথা এই দুপুরে রোদের আলোয় বাড়ির তাওয়ার ওপর বসে শুনেও আমার গোটা শরীরটা কেমন যেন শিউরে উঠেছিল। তবে আগেই বলেছি, তখন আমার সাধনা জীবন প্রায় শেষের দিকে, তাই অনেক কিছুই আমি জানতে পেরেছিলাম। আর সেই সমস্ত কিছুর মধ্যে এই ব্যাপারটাও আমি জানতাম। কোনো এক নির্দিষ্ট প্রক্রিয়া দ্বারা, কোনো নির্দিষ্ট গুপ্ত উপায়ে কোনো নারীর সাথে যদি কোনো সাধকের সঙ্গম হয়ে থাকে, আর সেই সঙ্গমের সময় যদি সাধক সেই নির্দিষ্ট ক্রিয়া করে চলে, তাহলে সেই নারীর গর্ভে যে সন্তানের জন্ম হবে তার মধ্যে অলৌকিক পৈশাচিক কিছু ক্ষমতা থাকবে। তাই তার কথা শুনে আমি একেবারে সরাসরি তার চোখের দিকে তাকালাম। সে কেমন যেন মাথাটা নিচু করে ফেলল। বোধহয় কথাটা বলে সে একটু লজ্জিত বোধই করছিল, তাই ইতস্তত করে বলল, মানে ঠাকুর মশাই, আমি বুঝতে পারছি অনেক লজ্জাদায়ক কথা বলে ফেলেছি, কিন্তু ঠাকুর মশাই, যা বলেছি তা কিন্তু এক বর্ণ মিথ্যে নয়। আমি আর থাকতে পারলাম না, তাই বলে উঠলাম, তুমি যা বলছো তা তুমি ধারণা করতে পারছো না। এই অসম্ভব ব্যাপার, এ হবেই বা কি করে? আমি জানতাম এই ব্যাপার সম্ভব, কিন্তু এ ব্যাপার তো অতি সহজে হওয়ার কথা নয়। এক সাধকের সাথে কোনো অতি সাধারণ কোনো নারীর সঙ্গম, সে কথা তো ভাবাই যায় না। বিশেষ বিশেষ ক্ষেত্রে যোগিনী সাধনা কিংবা তন্ত্র ক্ষেত্রে আরও গুপ্ত সাধনার সময় সাধক আর সাধিকাকে সঙ্গমে লিপ্ত হতে হয়, তবে সে অতি উচ্চ মার্গের সাধনা।
তাই আমি ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করে ওই কথাটা বললাম। সে কিন্তু আমার কথা শুনে বলল, আচ্ছা বেশ, আপনি আমার কথায় বিশ্বাস করছেন না তো? আপনি বলুন, একজন নারী যদি সন্তান সম্ভবা হয়, তার যদি প্রসবের সময়ও চলে আসে, তাহলে তার পেট ঠিক ঠিক কতটা বড় হতে পারে? হ্যাঁ, যতটা হতে পারে তার চেয়েও বেশি বড় হয়ে আছে নারীর। ঠাকুরমশাই, আর তার সন্তান হওয়ার খবরটা মাত্র মাস দুয়েক আগে জানা গিয়েছে। তাহলেই আপনি বলুন। আরও কিছু ব্যাপার রয়েছে ঠাকুর মশাই, সেগুলো আপনি নিজের চোখে না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না। আসলে ঘরে আমার বউ রয়েছে কিনা তাই সব কিছু খুলে বলতে পারছি না। আমি এক পাশে তাকিয়ে দেখলাম দরজার আড়ালে একটি স্ত্রী লোক আঁচল চাপা দিয়ে দাঁড়িয়েছিল। আমাদের কথা শুনে সে হয়তো একটু ভেতরের দিকে চলে গেল। আমি একটু চাপা স্বরেই বললাম, এ ব্যাপার কোথায় দেখেছো তুমি? এই কথাই বোধ হয় তার মধ্যে একটু সাহসের উত্তেজনা ফিরে এলো। তাই সে এবার একটু মাথা তুলে সোজাসুজি আমার মুখের দিকে তাকিয়ে বলল, কোথায় আর দেখবো ঠাকুর মশাই, এ তো আমাদের গ্রামেই রয়েছে। এই যে সোজা রাস্তাটা দেখছেন, তার একটু সামনের দিকে গেলেই একটা বট গাছ পড়বে। তারপরেই দুটো বাড়ি এগিয়ে গেলে পড়বে ওই ননী ঘোষালের বাড়ি। ননী ঘোষালের বউয়েরই তো এই অবস্থা ঠাকুর মশাই। সে আপনাকে কি বলবো, হ্যাঁ, গোটা গ্রামের চিঠি পড়ে গিয়েছে। তাই আমি জানতে চাইছিলাম, মানে এমনটা কি আদেও সম্ভব? তার কথায় আমি বুঝতে পারছিলাম এ গ্রামে অদ্ভুত কিছু তো একটা ঘটেছে। না হলে আমি অচেনা একজন সাধক, আমাকে সেই সমস্ত কথা বলতে যাবে কেন? তাই আর সময় নষ্ট করলাম না। তাকে বললাম, চলো তো একবার ননী ঘোষালের বাড়িতে চলো, গিয়ে দেখে আসি তার বউয়ের অবস্থা কেমন। মানে না না ঠাকুর মশাই, আমিও বাড়িতে ঢুকবো না। ও বাড়িতে দিনের বেলাতেও কোনো পাখি বসে না ঠাকুর মশাই। ও বাড়িতে যেন কিছু একটা আছে। তার কথার মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারছিলাম না। তাই তার কাছ থেকে ভালো করে ঠিকানা জেনে নিয়ে আমি নিজেই রওনা দিলাম ননী ঘোষের বাড়ির উদ্দেশ্যে। তখন সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, একটু পরেই অন্ধকার নেমে আসবে। আমার ইচ্ছে ছিল এই গ্রাম পায়ে হেঁটে পাশের গ্রামে গিয়ে পৌঁছবো, কিন্তু এমন একটা কথা শুনে একটিবার অন্তত সেই নারীকে আমার দেখার ইচ্ছে হলো। যদিও তার সাথে অদ্ভুত কিছু ঘটে, অশুভ কিছুর প্রভাব তার উপরে পড়ে, তাহলে যদি তার কোনো সাহায্য আমি করতে পারি। দীক্ষা দেওয়ার সময় গুরু বলেছিলেন, তন্ত্র আসলে মানুষের হিতের জন্য। যখনই পারবে মানুষের সাহায্য করার চেষ্টা করবে। তন্ত্র মন্ত্র কখনোই মানুষের অনিষ্ট করবার জন্য ব্যবহার করবে না। গুরুর কথা আমি কখনোই অমান্য করি। তাই নিজের কানে এমন একটা কথা শুনে এরকম অবস্থায় এদের ফেলে আমি চলে যাই কি করে? ননী ঘোষালের বাড়ির কাছাকাছি যেতেই কিন্তু বুঝতে পারলাম ওই লোকটি আমায় মিথ্যে কিছু বলেনি। তোমরা জানো, শুভ অশুভ অনেক কিছুই আমি অনুভব করতে পারি। তার বাড়ির একদম কাছাকাছি চলে গিয়েছে। এমন সময় মনে হলো গোটা গ্রামের পরিবেশ থেকে এই বাড়ির আশেপাশের পরিবেশটা কেমন যেন আলাদা। এই বিকেলের অল্প অন্ধকারে বাড়ির চারপাশটা কেমন যেন একটু বেশি আঁধার হয়ে এসেছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ স্পষ্ট বোঝা যায়। এই গন্ধটা ওই বাড়ির দিক থেকেই এসেছে। আমি মনে মনে এবার একটু চমকেই উঠলাম। তাহলে সত্যিই কি এই গন্ধের সাথে অশুভ কিছুর সম্পর্ক রয়েছে? আমি ননী ঘোষালের বাড়ির উঠোন পেরিয়ে তার তাওয়ার উপর উঠে দরজায় ধাক্কা দিলাম। ভেতর থেকে প্রথমে কোনো কথা শুনতে পাওয়া গেল না। আরও একবার ধাক্কা দিলাম, তখনই ভেতর থেকে কেউ যেন রাগী গলায়
বলে উঠল, কে? আরে কে আছে বাইরে? আমি আমার পরিচয় দিলাম। তারপর বললাম, আমি অনেক দূর থেকে আসছি, একটু জল যদি পাওয়া যেত তাহলে বড়ই ভালো হতো, তৃষ্ণায় একেবারে গলা শুকিয়ে এসেছে। দরজা কিন্তু খুলল না। ঘরের ভিতর থেকে সেই রাগী পুরুষ কণ্ঠে আবারও উত্তর এলো, তা এখানে কেন? এখানে জল টল নেই, এখানে কিছুই নেই, চলে যান এখান থেকে। তার গলায় রাগ রয়েছে, কিন্তু তাছাড়া যেন আরও কি একটা রয়েছে, সেটা আমি বুঝতে পারছিলাম না। আমিও কেমন যেন একটু নাছোড় বান্দার মতো বললাম, এই ভর সন্ধেবেলায় বাড়ি থেকে অতিথিকে তাড়িয়ে দিতে নেইছে, তাহলে অকল্যাণ হয়। বাড়িতে নিশ্চয়ই মা রয়েছে, মাকে বলো বাড়িতে অতিথি এসেছে, তাহলে দেখবে মা আমায় আর ফিরিয়ে দেবে না। আর কি অকল্যাণ হবে? যা অকল্যাণ হওয়ার তো হয়েই গিয়েছে। কথাটা শোনার সাথে সাথেই বুঝতে পারলাম ঘরের ভেতর থেকে কেউ দরজার কাছে এসে দাঁড়ালো। তারপর দরজাটা খুলে দিতে আমি আধো অন্ধকারে তাকে দেখতে পেলাম। তার পরনে একটা ধুতি, গায়ে একটা সাদা রঙের জামা, তার মাথার চুল কেমন যেন এলোমেলো, চোখের তলায় গাঢ় কালি জমেছে, তার মুখ চোখ দুটো লাল হয়ে এসেছে, কেমন যেন উদ্ভ্রান্তের মতন চেহারা। সে দরজা খুলে আমার দিকে একবার তাকিয়ে কি একটা ভাবলো, তারপর বলল, ও আপনি তান্ত্রিক? আমি ভবঘুরে এক সাধক, এখানে ওখানে ঘুরে বেড়াই, সাধনার চেষ্টা করি, কিন্তু তোমায় এমন উদ্ভ্রান্ত বলে মনে হচ্ছে কেন? কথাটা বলতে বলতে আমি তাওয়ার ওপরে উঠে গেলাম। তারপর একটা অদ্ভুত কাণ্ড করলাম। এই ব্যাপারটা আমি কিছুটা রপ্ত করতে পেরেছিলাম যে কোনো মানুষের মন যখন অশান্ত, তার মনে কোনো ব্যাপার নিয়ে দোটানা চলছে, তখন তার কপালের ঠিক মাঝখানে ডান হাতের বুড়ো আঙুল ঠেকিয়ে এক গুপ্ত মন্ত্র 3 বার জপ করতে পারলে তার মনের সমস্ত উথাল পাথাল শান্ত হয়ে যায়। কিছুক্ষণের জন্য হলেও সে অতি স্বাভাবিক হয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম এ সময় তার সাথে কথা বলা সম্ভব নয়, তাই আমি আর সময় নষ্ট না করে তার কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙুল ঠেকিয়ে চোখ বুজে মন্ত্রটা 3 বার উচ্চারণ করলাম। মনে মনে সে বোধহয় আমার এমন কাণ্ড দেখে অবাকই হয়ে গিয়েছিল, কিন্তু ক্রিয়া ততক্ষণে কাজ করতে শুরু করেছিল। তার চোখের দৃষ্টি কেমন যেন নরম হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, তা আপনি কি চান বলুন? আমি আর কিছু লুকিয়ে রাখলাম না, বললাম, আমি এই গ্রামে এক বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, সেখান থেকেই শুনলাম তোমার স্ত্রীর নাকি বড় বিপদ, তাই আমি তাকে দেখতে এসেছি একবার। সে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হঠাৎ করে একটা অদ্ভুত কাণ্ড করল। সে ঘরের ভেতরে দাঁড়িয়েছিল, আমি ঘরের বাইরে। বিকেল শেষ হয়ে অন্ধকারটা সবে নামতে শুরু করেছে। বাড়ির চারপাশটা বেড়া দিয়ে ঘেরা। বাড়ির ভেতরের দিকে ওদিকে তো একটা ছোট গাছ লাগানো রয়েছে। একটা ঠান্ডা হাওয়া ঘুরে ফিরে এসে আমাদের গায়ে লাগছিল। লোকটা আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমার পায়ের কাছে বসে পড়ল। তারপর দুটো হাত দিয়ে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। সেভাবেই বসে থেকে আমায় বলল, আমার বউটাকে বাঁচান ঠাকুর মশাই, আমার বউটাকে বাঁচান। আপনি তান্ত্রিক, আপনার অনেক ক্ষমতা। ও ঠাকুর মশাই, আমার বউটাকে বাঁচান। তোমরা তো জানো আমি পায়ে হাত দেওয়াটা একেবারেই পছন্দ করি না, কিন্তু একটা মানুষ অমনভাবে শক্ত থাকতে থাকতে হঠাৎ করে চোখের সামনে এভাবে ভেঙে পড়েছে, তাকে আর কড়া কথা বলা সম্ভব নয়। তাই আমি তাকে কোনো রকমে দুটো কাঁধ ধরে মাটি থেকে তুললাম। তারপর বললাম, দেখো বাবা ননি, আমি তোমার স্ত্রীকে না দেখা পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। আগে আমায় তাকে দেখতে দাও, তারপর আমি দেখছি তোমাদের জন্য আমি কি করতে পারি। সে আর সময় নষ্ট করলো না, তাড়াতাড়ি আমাকে তার ঘরের ভেতরে ঢুকিয়ে দরজাটা হঠাৎ করেই বন্ধ করে দিল। পাশাপাশি দুটো ঘর, এই ঘর থেকেই পাশের ঘরে যাওয়ার রাস্তা। দরজাটা বন্ধ হতে হঠাৎ করে আমার নাকে একটা উদ্ভট গন্ধ এসে ধাক্কা মারল। আমি বুঝতে পারলাম
এই গন্ধটা আসছে আসলে পাশের ঘর থেকে। বড় বিভৎস, বড় কটু গন্ধ সে। যেন মনে হচ্ছে শ্মশানে এসে দাঁড়িয়েছি আমি। শ্মশানের মধ্যে ফেলা মৃতদেহ, নোংরা আবর্জনা, পোকামাকড়, এই সমস্ত কিছু মিলিয়ে একটা পচা গন্ধ এসে আমার নাকে ঢুকছে। সত্যি বলছি, একটু আগে খাওয়া মুড়ি, বাতাসা আর অন্য সব কিছু যেন মুখ থেকে বেরিয়ে আসতে চাইছিল। গা গলিয়ে উঠেছিল একেবারে। কিন্তু ননিকে দেখলাম সেই অসহ্য গন্ধের মধ্যে ভেতরে ঢুকে গেল। ঘরে একটা হ্যারিকেন চলছিল, সেই হ্যারিকেনটা তুলে এনে আমার মুখের সামনে তুলে ধরল। তারপর বলল, মানে একটু গন্ধ বেরোচ্ছে তাই না ঠাকুরমশাই? আমি বুঝতে পারছি, একটু সহ্য করে নিন। একবারটি আমার স্ত্রীকে আপনি দেখুন ঠাকুরমশাই। ননির কথায় আর আপত্তি করতে পারলাম না। তার গলার মধ্যে যেন একটা আরতি মিশেছিল। তার দু চোখ বেয়ে নেমে আসা চোখের জল, মুখে করুণ আরতি। সেই শক্ত অগোছালো মুখটা এখন কেমন যেন কাতর হয়ে এসেছে। তোমরা জানো মানুষের দুঃখ আমি সহ্য করতে পারি না, তাই আর সময় নষ্ট না করে সেই ঘরের ভিতরে গিয়ে ঢুকলাম। যত বিছানার দিকে এগিয়ে যাচ্ছি ততই যেন গন্ধটা আমার নাকে এসে লাগছে। আমি নাকে কাপড় চাপা দিতে পারতাম, কিন্তু সেটা করা কেমন যেন অন্যায় হবে। ননি হয়তো আমায় তাহলে সেভাবে আর বিশ্বাসই করতে পারবে না। আসলে মানুষের বিশ্বাসটাই হলো বড়। মানুষ যতক্ষণ তোমায় বিশ্বাস না করতে পারবে ততক্ষণ তুমি তার মন জয় করতে পারবে না। আর এক্ষেত্রে এদের গোটা বিপদটা জানার জন্য আমায় বিশ্বাসভাজন হতে হবে। এমনটা ভাবতে ভাবতে হ্যারিকেনের আলোয় বিছানায় শুয়ে থাকা সেই স্ত্রীলোকের দিকে তাকাতে আমার মুখ থেকে বোধহয় একটা আর্ত চিৎকার বেরিয়ে আসতে আসতে থেমে গেল। অবাক হওয়ার চরম সীমা পার করেই বোধহয় আমি একবার ননির দিকে তাকালাম। তার মুখটা আরো পাথর হয়ে এলো। বিছানার দিকে আরো একবার তাকাতেই দেখতে পেলাম এক অদ্ভুত দৃশ্য। কোনো নারী যখন সন্তান সম্ভবা হয় তার পেট যে সামান্য বড় হয় সে কথা তোমরা জানো, কিন্তু সেদিন ওই ঘরের ভেতর ওই মহিলার পেট আমি যে পরিমাণে বড় দেখেছিলাম তা বোধহয় কখনো হতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে মায়ের গর্ভে যদি যমজ সন্তানের জন্ম হয় তাহলে সামান্য বড় হতে পারে, কিন্তু এতটা বড় কখনোই হতে পারে না। যেন মনে হচ্ছে তার পেটে একটা নয়, একসাথে 3-4টে বাচ্চা শুয়ে রয়েছে। আর তার পেট দেখে মনে হয় সে এক্ষুনি সন্তান প্রসব করে ফেলবে। আমি নিজের অবাক ভাবটা চাপা দেওয়ার কোনো রকম চেষ্টা না করেই ননির দিকে তাকিয়ে বললাম, এ কি করেছো? তোমার স্ত্রী তো এখনই সন্তান প্রসব করবে বলে মনে হচ্ছে। গ্রামের কোনো দায়কে খবর টবর দাও। না ঠাকুরমশাই, আপনি ভুল ভাবছেন। ও সন্তান সম্ভবা হয়েছে মাত্র 2 মাস। এত কম সময়ের মধ্যে কেউ সন্তান প্রসব করে? কিন্তু দেখতেই তো পাচ্ছেন ঠাকুরমশাই ওর অবস্থা। এইসব যে কি করে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি হ্যারিকেন হাতে নিয়ে অবাকভাবে তাকিয়েছিলাম, আর গন্ধটা সম্পূর্ণ অগ্রাহ্য করে সেই স্ত্রীলোকের মাথার দিকে এগিয়ে গেলাম। গোটা ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ রয়েছে। সামান্য হ্যারিকেনের আলো ঘরের অন্ধকার দূর করতে পারেনি। সেই মেয়েটির মুখের দিকে তাকাতে যেন আমার আরো অবাক হওয়ার পালা। তার চোখের কোলে গাঢ় কালি পড়েছে, যেন মনে হয় কেউ একটু আগে কাজল লেপে দিয়ে তাও আবার মুছে নিয়েছে। তার শীর্ণ মুখটা দেখলে মনে হবে তার মুখের মাথার খুলির ওপরে কেউ বোধহয় সামান্য চামড়া পরিয়ে দিয়ে গিয়েছে। আমি তার মুখের দিকে তাকিয়ে শিউরে উঠলাম। এভাবে কোনো মানুষ বেঁচে থাকতে পারে নাকি? কিন্তু আরেকটু এগিয়ে যেতেই বুঝতে পারলাম তার ছিন্ন ফ্যাকাশে কালো হয়ে আসা দুটো ঠোঁট যেন সামান্য নড়ছে।
তার মুখ থেকে যেগুলো বেরিয়ে আসছে সেগুলো কোনো শব্দ নয়, যেন শরীরের সমস্তটুকু প্রবল বেগের নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটুকু তার মুখ থেকে যাতায়াত করতে পারছে। তারপর তার গোটা শরীরের দিকে আমি ভালো করে তাকালাম। একটা কাপড় দিয়ে তার পা থেকে কোমর পর্যন্ত কোনো রকমে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে। তার গলা থেকে বুকের সামান্য নিচ পর্যন্ত কোনোভাবে কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে কি আর এই বিশাল আকারের পেট ঢেকে রাখা যায় নাকি? কাপড় পরে গিয়েছে। তবে এসে এমন দৃশ্য না দেখলে তোমাদের আমি পড়ে বোঝাতে পারবো না তার গোটা শরীরের যেন সামান্য মাংসটুকুও নেই, হাড়ের ওপর যেন কেউ চামড়া বসিয়ে দিয়ে গিয়েছে। তার চোখ দুটো প্রায় ফ্যাকাশে হয়ে গিয়েছে, বন্ধ হয়ে যাওয়ার শেষ পর্যায়ে চলে গিয়েছে। তবে তার পেটটাও বিশাল আকারে ফুলে রয়েছে। আমি ননির দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাব, হঠাৎ মনে হলো হ্যারিকেনের আলো এসে অন্ধকারের মধ্যে পড়ায় তার পেটের ভেতর যেন কিছু একটা নড়ে উঠেছে। আর তার সাথে সাথেই মহিলার সেই শীর্ণ মুখ দুটো ফাঁক হয়ে গেল। সেখান থেকে বোধহয় চিৎকার বেরিয়ে আসার চেষ্টা হচ্ছিল, কিন্তু শরীরে তার কোনো শক্তি অবশিষ্ট ছিল না বলে সামান্য এক দলা হাওয়া বেরিয়ে এলো খালি। আমি তখন আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ননিকে নিয়ে তাড়াতাড়ি সেই বাড়ির বাইরে বেরিয়ে এলাম। তবে তার আগে এগিয়ে গিয়ে সেই স্ত্রীর কপালের ঠিক মাঝখানে একবার হাত রেখেছিলাম। আমার জানা যেটুকুও তন্ত্রমন্ত্র ছিল তার সমস্ত প্রয়োগ করার চেষ্টা করলাম, তবে বুঝতে পারছিলাম তার শরীরে যেন কিছু একটা পরিবর্তন হয়েছে। মধু সুন্দরী দেবীকে স্মরণ করলাম আর বললাম, এই নারীকে তার প্রবল যন্ত্রণা থেকে মুক্তি দাও, তাকে মুক্তি দাও। কথাটা বলতে বলতে তারানাথ একবার আমাদের দিকে তাকালো, তারপর কেমন যেন চুপ করে গেল। এমন একটা জায়গায় এসে থেমে যাওয়ায় কিশোরী উত্তেজিত হয়ে বলল, ঠাকুরমশাই থামলেন কেন? তারপর কি হলো? ওই স্ত্রীলোকের পেট এমনভাবে বেড়ে গিয়েছিল কেন? তাহলে কি সত্যি কোনো পিশাচের কাজ ছিল এটা? আমি কিছুই বললাম না, কারণ তারানাথ যখন চুপ করেছে তার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। সে নিজেই আবার বলা শুরু করবে। বেশ কিছুক্ষণ চুপ করে রয়েছি দেখে তারানাথ বাইরের কালো আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর যেন স্বগদোক্তির মতো করে বলল, মধু সুন্দরী দেবী যে আমার প্রার্থনা এইভাবে গ্রহণ করবেন তা আমি ভাবতে পারিনি। এক সময় আমার মনে হয়েছিল মধু সুন্দরী দেবীর কাছে সেদিন প্রার্থনা না করলেই বোধহয় ভালো হতো। তবে সে সমস্ত অনেক পরের কথা, গল্প আরও খানিকটা বাকি রয়েছে। সেই ঘর থেকে বেরিয়ে ননি ঘোষালকে সাথে নিয়ে বাড়ির দাওয়ায় এসে দাঁড়ালাম। তারপর তার দিকে তাকিয়ে একটু জোরের সাথেই বললাম, এ কি অবস্থা করেছো তোমার স্ত্রীর? এমনভাবে তাকে বাড়িতে রেখে দিয়েছো, তার কোনো সেবা শুশ্রূষা বা চিকিৎসা করার চেষ্টাও করোনি? ননি ঘোষাল আমার দিকে ফ্যাকাশে চোখে তাকিয়ে বলল, চেষ্টা কি কম করেছি ঠাকুর মশাই? অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। সকলে এখন ওকে ভয় পায়। আমার বাড়ি ত্রিসীমানায় কেউ আসতে চায় না ঠাকুর মশাই, কেউ আসতে চায় না। সবাই বলে ওর পেটের মধ্যে নাকি কোনো এক পিশাচ বড় হয়ে উঠছে। মাঝে মাঝে ঠাকুর মশাই আমারও তাই মনে হয়, বুঝলেন? মনে হয় ছুরি দিয়ে ওর পেটটা কেটে দেখি আসলে ওর পেটের ভেতর কে রয়েছে। কে আমাদের এইভাবে কষ্ট দিচ্ছে ঠাকুর মশাই? ঠাকুর মশাই, মাঝে মাঝে মনে হয় ওকে নিজের হাতে খুন করে তারপর আমি আমার গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। বাইরে অন্ধকার নেমে এসেছিল। ননি ঘোষালের কথাগুলো যেন হাওয়ায় ছড়িয়ে পড়তে শুরু করলো। আমি চমকে উঠলাম। তার চোখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখের মধ্যে কেমন যেন একটা উদ্ভ্রান্ত ভাব, সেই আগের মতো। আমি বুঝতে পারছিলাম আমার মন্ত্রের প্রভাব বোধহয় আস্তে আস্তে কেটে আসতে শুরু করেছে।
কিন্তু এমন একটা মানুষ কখন যে উদ্ভ্রান্ত হয়ে পড়ে তা আমি জানি। যখন সেই মানুষটা কোনো কারণে নিজের ওপর কিংবা অন্য কিছুর ওপর রুষ্ট হয়, ঠিক তখনই আমি দাওয়ায় এক পাশে বসে তার কাঁধের ওপর একটা হাত রাখলাম। বুঝতে পারছিলাম এই কোটা গ্রামের মানুষ তাকে যেভাবে এক ঘরে করে দিয়েছে, তাতে ননী ঘোষালের আত্মবিশ্বাস আর বেঁচে থাকার ইচ্ছে সব কিছুই ধীরে ধীরে কমতে শুরু করেছে। এটা ঠিক নয়, কিন্তু একটু আগে যে দৃশ্য আমি ঘরের ভেতরে দেখেছি, তাতে পরে কোনো সাধারণ মানুষ তো আর তার বাড়ির কাছে ঘেঁষবে না। সে খুবই স্বাভাবিক কথা। তাই আমি আস্তে আস্তেই বললাম, আমায় সমস্ত কিছু খুলে বলো ননি। আসলে এই সমস্ত কবে থেকে শুরু হয়েছে, এই সব কিছু আমায় খুলে বলো। একটা কথা বলো তো আমায়, এই তোমার স্ত্রীর এমন অবস্থা হওয়ার আগে তোমার কি কোনো সাধকের সাথে কিংবা কোনো তান্ত্রিক মানুষের সাথে তোমার দেখা হয়েছিল? কোনো কারণে তার কাছে গিয়ে কিছু সময় কি কাটিয়েছিলে? আমার কথা শুনে ননী ঘোষাল কেমন যেন চমকে উঠল, আমার দিকে তাকালো, তারপর বলল, আগে হ্যাঁ ঠাকুর মশাই, কিন্তু আপনি সে কথা কি করে জানতে পারলেন? সেসবের সময় এখন নেই ননি। তুমি যা যা জানো সব কিছু আমায় খুলে বলো, দেখি তোমায় আমি কীভাবে সাহায্য করতে পারি। ননীকে সে কথা বলেছিলাম বটে, তবে আমার কেমন যেন মনে হচ্ছিল বড্ড দেরি হয়ে গিয়েছে। তবুও তার কাছ থেকে সমস্ত কিছুই শুনলাম। সে আমায় এক আশ্চর্য ঘটনা শোনালো। আমাদের বিয়ে হয়েছে আজ থেকে প্রায় বছর 5 আগে, কিন্তু এই 5 বছরের মধ্যে আমাদের ঘরে কোনো সন্তান আসেনি। এমন কিচ্ছু নেই যে আমরা করিনি ঠাকুর মশাই। মন্দিরে মানত করার থেকে শুরু করে মন্দির কিংবা দরগার জল খাওয়া, তাছাড়া আরও যা যা করতে বলেছে সব কিছুই করেছি, কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হয়নি। এক সময় আমরা মেনে নিয়েছিলাম যে আমাদের ভাগ্যে বোধ হয় সন্তান সুখ আর নেই। ভগবান সবার ভাগ্যে সব কিছু হয়তো লেখে না, তাই আমরা সমস্ত কিছু একরকম মেনেই নিয়েছিলাম। তবে মাত্র কয়েক মাস আগে এই গ্রাম থেকে 2 গ্রাম পাশে আমার চেনা একজন আমাদের গ্রামে এসেছিল। তখন সে আমায় একটা খবর দিলে সেই গ্রামের শ্মশানে নাকি এক সিদ্ধ তান্ত্রিক এসে বাসা বেঁধেছে। তার কাছে গেলে নাকি কেউ খালি হাতে ফিরে আসে না। সে এমন অনেক কথাই বললো যে সেই সাধু নাকি অনেকের অনেক মনস্কামনা পূর্ণ করে দিয়েছে। তা আমি তার কথা শুনে গ্রাহ্য করলাম না। মনে মনে আমরা যখন মেনেই নিয়েছি, তখন আর সে বিষয়ে নতুন করে আশা করে কী লাভ বলুন? হ্যাঁ, কিন্তু আমার বউটি শুনল না। সে বারবার আমায় সেখানে যাওয়ার জন্য এক প্রকার জোরাজোরি করতে লাগলো। তাই এক সময় আমিও তার কথায় বাধ্য হয়ে সেখানে যেতে রাজি হয়ে গেলাম। সত্যি বলতে মনের কোনো এক গোপন কোণে যে আমারও ইচ্ছে ছিল না তা নয়, তবে বউয়ের মুখের দিকে তাকিয়ে কোনো কিছুই বলতাম না। মনে মনে ভাবতাম, এসব ব্যাপার নিয়ে যত ভাববো, যত কথা বলবো, ততই বউয়ের মনে কষ্ট হবে। তবে এইরকম বউয়ের কথাতেই সেই গ্রামে সেই সাধুর আস্তানা ঠিকানা জোগাড় করে একদিন বিকেলের দিকে তার কাছে পৌঁছলাম। শ্মশানে ঢুকতেই দেখতে পেলাম বেশ কিছু লোকজনের ভিড়। আমরা একপাশে চুপ করে বসে রইলাম। সাধু একবার আমার দিকে ঘুরে তাকালো, তারপর হাত তুলে আমাদের সেখানেই বসে থাকতে বলল। এদিকে গ্রামের লোক যারা এসেছিল তারা আস্তে আস্তে বাড়ি ফিরে গেল। তখন সন্ধে নেমে আসতে শুরু করেছে। শ্মশানের চারপাশটা ফাঁকা, কেবল একটা গাছ রয়েছে। সেই গাছের তলায় সাধু বসে রয়েছে। সবাই চলে যেতেই অন্ধকারে ধুনির আলোতে সাধুর মুখটা এবার ভালোভাবে লক্ষ্য করলাম। তার গোটা শরীরের সাদা সাদা রঙে কি যেন মাখানো, আর মাথায় একটা চটা। তার মাথার সামান্য চুল পেছনের দিকে গায়ে দিয়ে নেমেছে। তার গোটা শরীরে এখানে ওখানে রুদ্রাক্ষের মালা। তার পরনের নিম্নাঙ্গে একটা ছোট্ট কাপড় দিয়ে ঢাকা। এবার সে আমাদের হাত তুলে নিজের কাছে ডাকলো। আমরা একটু সামনে এগিয়ে গিয়ে বড় করে তাকে পেন্নাম করলাম। সাধু আমাদের দিকে তাকিয়ে দেখলো, তারপর আমার বউয়ের কপালের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সন্তান চাই তোদের? এত বছর হয়ে গেল, আমার কাছে এলি না একবারও? আমার কাছে এলেই তো তোদের এই সমস্যার সমাধান হয়ে যেত।
তা দেরি করেই যখন এসেছিস তাতে ক্ষতি নেই, সব হবে। তার কথায় আমরা কেমন যেন একটা আশার আলো দেখতে পেলাম। আমরা কিছু বলার আগেই সে নিজেই বলল, কাল সূর্য ডোবার পরে তোর স্ত্রীকে একা এই শ্মশানে পাঠাবি, তুই সঙ্গে থাকবি না, তাহলে কিন্তু কাজ হবে না। এই গ্রামে তোর যে চেনা লোক রয়েছে তার বাড়িতেই তুই থাকবি। সারা রাত এখানে আমি তোদের সন্তান কামনায় যজ্ঞ করব, তারপর সেই যজ্ঞে আহুতি দিয়ে তোর স্ত্রীকে আমি বাড়ি পাঠিয়ে দেব। তোর কোনো চিন্তা নেই, ওর কোনো বিপদ হবে না। তার এই কথাটা শুনে আমি কেমন যেন চমকে উঠেছিলাম। সন্ধ্যের পর রাতের বেলা একা একা বউকে শ্মশানে পাঠাতে আমার ইচ্ছে করছিল না, বুঝলেন। কিন্তু সেই সাধু আমাদের আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যেতে বললেন। আমরা গিয়ে পৌঁছলাম সেই লোকটির বাড়িতে যে আমাদের সেই সাধুর কথা বলেছিল। সে আমার সমস্ত কথা শুনে সাধুর কথা দিয়ে সম্মতি দিল, বলল কালকে সন্ধ্যের পর তাহলে বউকে একা সেই শ্মশানে পাঠাতে। এদিকে আমার প্রবল আপত্তি সত্ত্বেও বউয়ের কিন্তু ইচ্ছে ছিল। বুঝতেই পারছেন ঠাকুরমশাই, মা হওয়ার সৌভাগ্য থেকে সে বঞ্চিত, আর তার জন্য ওই সাধু কোনো এক পূজা আর্চা করবে, আর তাকে একা হতে হবে। সে ব্যাপারে সে রাজি ছিল, তাই আমার আপত্তি আর ধোপে টিকল না। সেদিনটা আমি রয়ে গেলাম তার বাড়িতে। তারপর সন্ধেবেলা বউ একাই স্নান করে নতুন কাপড় পরে গিয়ে পৌঁছলো সেই শ্মশানে। তারপর সমস্ত কথাই আমি আমার বউয়ের মুখে শুনেছি ঠাকুরমশাই, সেই মতোই আপনাকে বলি। সেই শ্মশানে গিয়ে পৌঁছতেই সেই সাধু আমার বউকে তরল কিছু একটা খেতে দেয়। সেটা খাওয়ার পরে বউয়ের মাথা সামান্য ঝিমঝিম করতে থাকে। সাধু তাকে বলে, সারা রাত সাধনা করতে হবে, তাই তো শরীরে একটু বল দিয়ে দিলাম। মাথাটা একটু ঝিমঝিম করবে, তবে তাতে কোনো ক্ষতি হবে না। এখন আয়, ধনির আগুনের সামনে বস। আমি যা মন্ত্র বলছি সেই মন্ত্র বল, আর ধনিতে এই জল ছিটিয়ে দে। ক্রমে যতই রাত বাড়তে লাগলো, বউয়ের মাথার ভেতর ঝিমঝিম করতে থাকাটা যেন আরো বাড়তে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে চলতে চলতে একসময় বউ বুঝতে পেরেছিল তার চোখের সামনে সবটা অন্ধকার হয়ে আসছে। ননি ঘোষাল চুপ করতেই আমি বুঝতে পারলাম এর পরের বাকিটা সে আর নিচে বলতে চাইছে না। আসলে কি হয়েছিল সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম, কিন্তু আমি নিরুপায়। আমার সমস্তটা জানা দরকার, না হলে আমি তাদের কোনো সাহায্যই করতে পারবো না। তাই আমি বললাম, তারপর কি হয়েছিল ননি? তোমার কি মনে হয় সেই সাধু তোমার স্ত্রীর সাথে কোনো? ননি ঘোষাল ফ্যাকাশে মুখে আমার দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নিচু করে বলল, ঠিক বুঝতে পারছি না ঠাকুরমশাই। আসলে বউ ব্যাপারটা সেভাবে ঠিক বুঝতে পারেনি। তার জ্ঞান যখন ফিরে তখন সামনে যজ্ঞের আগুন নিভে গিয়েছে। সাধু গাছের তলায় কোথাও নেই। বেশ খানিকটা পাশে শ্মশানের মধ্যে একটা শব্দ আমি যেন শুনতে পাচ্ছিলাম। শব্দটা ঠিক কেমন তা আপনাকে এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না। তার সাথে সাধুর চাপা স্বরে কথা বলার শব্দ মাঝে মাঝে ভেসে আসছিল। আমি পায়ে পায়ে যখন শ্মশানের ভেতরে খানিকটা ঢুকে গাছের তলায় গিয়ে পৌঁছেছি, তখন ওই সামান্য যজ্ঞের নিভে যাওয়া আগুনের আলোয় কোনো কিছুই বোঝা সম্ভব নয়। আমার সাথে একটা হেরিকেন ছিল, আর সেই হেরিকেনটা আমি সামান্য কমিয়ে এত পর্যন্ত এসেছিলাম। এবার সেই হেরিকেনের আলোটা বাড়িয়ে দিতেই সামনে তাকিয়ে দেখতে পেলাম সেই সাধু আর আমার স্ত্রী দুজনেই নিরাবরণ শরীরে শ্মশানের গাছের পেছনের দিকে একটা আসনের ওপর শুয়ে রয়েছে। তবে শুধু যে তারা শুয়ে নেই সেটা বোঝা আমার পক্ষে অসম্ভব কিছু ছিল না। তারা যেন মিলনরত অবস্থায় রয়েছে এমনটা আমি বুঝতে পারছিলাম। সেই সাধুর উলঙ্গ নোংরা শরীরটা আমার স্ত্রীর শরীরের উপর যেন আবিষ্ট হয়ে রয়েছে, আর সেই সাধুর মুখ থেকে একটা শব্দ মাঝে মাঝে ভেসে আসছে। একটা ব্যাপার আমি বুঝতে পারলাম যে আমার স্ত্রী একটা ঘোরের মধ্যে রয়েছে। তার দুটো চোখ বন্ধ, মুখ থেকে বিড়বিড় করে কোনো একটা কথা ভেসে আসছে বটে, কিন্তু যা হয়ে চলেছে তার কোনো কিছু সে বুঝতে পারছে না বলে মনে হচ্ছে।
এই দৃশ্য দেখে আমি আর থাকতে না পেরে একটা চিৎকার করে উঠলাম, শয়তান, তোকে আমরা ভালো ভেবেছিলাম, আর তুই আমার স্ত্রীর সাথে কি? আমি প্রায় মারমুখী হয়ে সেই সাধুর দিকে এগিয়ে গেলাম। সাধু কিন্তু হঠাৎ করে তখন যেন আমায় দেখতে পেয়েছে, এমনভাবে উঠে বসলো আর তারপরে বলল, তুই এখানে? তোকে না বলেছি এই রাতে শ্মশানে না আসতে? তোর বউ ঠিক সময় মতো বাড়ি ফিরে যাবে। শয়তান কোথাকার, তুই আমার স্ত্রীর সাথে এমন কাজ কেন করলি? এ তুই বুঝবি না, এ হলো নিয়োগ প্রক্রিয়া। সাধুর গোটা শরীরে কোনো কাপড় নেই, আর আমার বউয়ের গোটা শরীর তখন উলঙ্গ ছিল, তার সমস্ত কাপড় একপাশে রাখা ছিল। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে আমার বউয়ের অচেতন শরীরটা ধরে ঝাঁকাতে শুরু করলাম। আমার বউকে জ্ঞান ফিরে পেয়ে উঠতে দেখে সেই সাধু হেসে বলেছিল, ফিরে যা, এবার বাড়ি ফিরে যা, তোর মনস্কামনা পূরণ হবে। সাধু সেই হেসে বলা কথাগুলো শুনতে শুনতে আমার গোটা শরীরটা কেমন যেন আগুনের মতো জ্বলে উঠছিল, কিন্তু সে কথা আর বাড়িতে ফিরে কাউকে বলতে পারিনি। সত্যি বলতে ঠাকুর মশাই, আমার বউ বোধ হয় কোনো একটা ঘোরের মধ্যে ছিল, তাই সেখান থেকে ও বাড়িতে ফিরে এসেছিল। যখন সে ফিরে এসেছিল, তার পোশাক এবং তার শরীরের অবস্থা দেখে আমি কিছু একটা আন্দাজ করতে পেরেছিলাম, বুঝলেন? কিন্তু কিন্তু যদি কিছু হয়, আসলে সেই সাধক যদি আমার বউয়ের সাথে কোনো অপকর্ম করেও থাকে, তাহলে তার তো কোনো প্রমাণ নেই। আসলে ব্যাপারটা আমি আন্দাজ করতে পেরেছিলাম আরো পরে। প্রথমে মনে হয়েছিল গোটা রাত জেগে পুজো করার জন্য তারই অবস্থা। বউ কিন্তু খুশি ছিল, ওই সাধু বলেছিল তার মনস্কামনা পূর্ণ হবে, তাই আমরা সেখান থেকে পরের দিনই গ্রামে ফিরে এসেছিলাম। তার মাত্র মাস খানিক পরেই হঠাৎ করেই বউ বুঝতে পারে সে সন্তান সম্ভবা হতে চলেছে। তবে আসলে যে ব্যাপারটা কি হয়েছে তা বোঝার কোনো উপায় ছিল না, কারণ ঠাকুরমশাই, আপনার সামনে স্বীকার করতে লজ্জা নেই যে আমি আমার বউয়ের সাথে মাঝে মাঝে মিলিত হয়ে সন্তান লাভের চেষ্টা করতাম। তাই প্রথমে ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি যে আসলে কি হচ্ছে। পরে যখন বউয়ের শরীরে মাতৃত্বের লক্ষণ ফুটে উঠতে শুরু করলো, তার শরীরে সন্তানের উপস্থিতি সে অনুভব করতে পারলো, তখন থেকেই শুরু হলো আসল সমস্যা। বউ খেতে পারে না, ঘুমোতে পারে না, তার গোটা শরীর যেন জ্বলতে থাকে। ঘরের মধ্যে সারা দিন নিজেকে আটকে রাখে। সূর্যের আলো গায়ে পড়লেও কেমন যেন চমকে চমকে ওঠে। কেমন একটা অস্বাভাবিকভাবে তার তার পেট ফুলে ওঠাটা বেড়ে চলছিল। প্রথম বদ্যি কবিরাজ সমস্ত কিছুই দেখিয়েছি, তারপরে তো আর বউকে বাড়ির বাইরে আনতে পারতাম না। এমনকি এই গ্রামের কেউ আমার বাড়িতে আসে না ঠাকুর মশাই। এখন আপনি বলুন আমি কি করব? ননি ঘোষালের কথায় আমার কাছে সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেল। সেদিন রাতে সেই অসৎ সাধক এই নারীর সাথে লিপ্ত হয়েছিল সঙ্গমে, আর সেই কোনোভাবে এই নারীর শরীরে কোনো এক পিশাচের বীজ অর্পণ করে দিয়েছিল। নিম্ন স্তরের কিছু সাধনা দ্বারা এ কাজ করা যায়, কিন্তু এখন কি করা যায় সেই সাধকের কাছে একবার একে নিয়ে গিয়ে দেখা যেতে পারে কি? একটা ব্যাপার আমি স্পষ্ট বুঝতে পারছিলাম, এভাবে চলতে থাকলে এই নারীকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। তাই সেদিন আমি ননি ঘোষালের বাড়িতেই রয়ে গেলাম। একটু দেরি হলেও পরের দিন সকালে এক গরুর গাড়ি ভাড়া করে তাকে দিয়ে 2 গ্রাম পাশে সেই শ্মশানে গিয়ে সাধকের খোঁজ করে দেখব একবার। গোটা রাত ননি ঘোষালের সাথে মাঝে মাঝে বাড়ির তাওয়ায়, মাঝে মাঝে তার ঘরের ভেতরেই বসে কাটিয়ে দিলাম। রাতের বেলা মাঝে মাঝে ননি ঘোষাল উঠে হ্যারিকে নিয়ে তার বউয়ের ঘরে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এ বিপদ থেকে উদ্ধার পাওয়ার রাস্তা ওই শ্মশানে না যাওয়া পর্যন্ত বাইরে আসবে না, কিন্তু তাকে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া তো আর সে কথা নয়, বড় কষ্ট হবে ওই নারীর। কিন্তু আমার আর কিছুই করার নেই। পরদিন সকালে গরুর গাড়ির ব্যবস্থা ননি ঘোষাল নিজেই করল। আমরা 3 জন সেই গাড়িতে করে রওনা দিলাম সেই গ্রামের শ্মশানের উদ্দেশ্যে। ননি ঘোষালের বউকে গাড়ির মধ্যে শুয়ে রাখা হলো। তার শরীরে কাপড়
আর দুখানা কাঁথা জড়িয়ে রাখা হলো। গাড়ির কারওয়ান এই গ্রামেরই লোক, তবে সে বোধহয় ননি ঘোষালের অবস্থাটা বুঝতে পারছিল। ননি ঘোষাল হয়তো তাকে সব কিছু খুলে বলেছিল, তাই সে আর সেরকম আপত্তি করে। কিন্তু গ্রামের পথে যাওয়ার সময় গ্রামের লোকেরা প্রায় ভিড় করে দেখতে এসেছিল আমাদের গরুর গাড়িটা। বড় অবাক লাগছিল একটা মানুষের এমন দুরবস্থায় গ্রামের মানুষ এভাবে কৌতূহলী হয়ে ঠিক কী দেখছে। মানুষটা কখন মরবে তার জন্য কি অপেক্ষা করছে? এই মানব জাতি যেমন মানুষের জন্য অনেক ভালো কাজ করে, তেমন এই মানব জাতি আবার মানুষের জন্য মাঝে মাঝে এমন ঘৃণ্য কাজ করে যা বলে বোঝানো যাবে না। মাঝে মাঝে মনে হয় ঈশ্বর আমাদের এই মানুষ করে পাঠিয়েছেন, তার জন্য ঈশ্বর বোধহয় মাঝে মাঝে নিজেই অনুতপ্ত হন। এক টানা আবার এতটা বলার পর তারানাথ চুপ করল। আমরা অপেক্ষা করতে লাগলাম। কিশোরীও কোনো কথা বলল না। তারানাথ খানিকক্ষণ চুপ করে থেকে আবার বলল, তোমরা হয়তো বলতে পারো এ কাকতালীয় ব্যাপার, কিন্তু সেই সাধক কিন্তু তখনও সেই শ্মশানেই ছিল। আসলে তিনি সেই শ্মশানে নিজের একটা আস্তানা তৈরি করে নিয়েছিল। আমরা যখন ননি ঘোষালের বউকে তার কাছে নিয়ে গেলাম, তখন দুপুর শেষ হয়ে বিকেল হতে শুরু করেছে। আকাশে মেঘ থাকার জন্য কালো অন্ধকার চারপাশে তখন নেমে এসেছে। শ্মশানে ঢুকে সেই সাধকের দিকে আমরা এগিয়ে গেলাম। অবশ্য গরুর গাড়িতে করে সেই নারীকে তো আর সেখানে টেনে আনা যায় না। সেই সাধকের কাছে গিয়ে দাঁড়িয়ে আমি বললাম, আপনি ওই স্ত্রীলোকের শরীরে পিশাচ সাধনার বীজ অর্পণ করেছেন। আপনি নিজে একজন সাধক হয়ে একটা মানুষের এত বড় ক্ষতি কী করে করতে পারলেন? সেই তান্ত্রিক যেন অবাক হয়েছে, তেমনভাবে আমার দিকে তাকিয়ে বললেন, কে তুই, আর কার শরীরে আমি পিশাচের বীজ অর্পণ করেছি? আগে আমি মাসখানেক আগে আপনার কাছে আমার স্ত্রীকে নিয়ে এসেছিলাম। আমাদের সন্তান লাভ হচ্ছিল না, সেই আশায় আমি এসেছিলাম আপনার কাছে। আমার স্ত্রীকে আমি সন্ধ্যের পর একা পাঠিয়েছিলাম। আপনি বলেছিলেন কোনো এক পূজা করতে হবে একা একা, তারপর আহুতি দিতে হবে। তবে এখান থেকে বাড়ি ফিরে যাওয়ার পরে আমার স্ত্রী সন্তান সম্ভবা হলেও তার মধ্যে কোনো পিশাচ বাসা বেঁধেছে, তা আমি স্পষ্ট বুঝতে পারছি। আপনি বলুন, আমার স্ত্রীর সাথে আপনি কি করছেন বলুন। কথাটা বলতে বলতে ননি ঘোষাল আবার নিজেকে স্থির করে রাখতে পারল না। তোপা সামনে এগিয়ে গিয়ে সেই তান্ত্রিকের গলাটা দু হাতে চেপে ধরল। এমন একটা অবস্থার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তাই আমি এগিয়ে গিয়ে ননি ঘোষালকে সরিয়ে নিতে নিতে বললাম, ননি, তুমি কি করছো? এরকম করো না। এই মুহূর্তে তোমার স্ত্রীকে বাঁচাতে পারে একমাত্র এই সাধক। ওর কোনো ক্ষতি হয়ে গেলে তোমার স্ত্রীকে আর বাঁচানো যাবে না। সাধক রাগী চোখে ননি ঘোষালের দিকে তাকিয়েছিল। তার দু চোখে যেন আগুন ঝরছিল। সেভাবেই ক্রুদ্ধ গলায় সে বলে উঠল, যা, চলে যা এখান থেকে, আমার শ্মশান থেকে চলে যা। সাধুর কথায় এবার আমারও কেমন যেন রাগ হলো। তাই আমি বললাম, আপনি অন্যায় করেছেন, এই কাজ ঠিক হয়নি। সাধু এবার আমার দিকে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ, তারপর বললেন, তুই কে বলতো? আমি ঠিক কি করেছি তা তো অতি সাধারণ কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। হ্যাঁ, আমি ওর শরীরে পিশাচ জাগিয়ে তুলেছি। সে কথায় ননি ঘোষাল আর আমি দুজনেই চমকে উঠলাম। যদিও আমি জানতাম যে এমনটাই হচ্ছে, তবুও সেই সাধুর বলা কথা আর চারপাশের অন্ধকার, এই সমস্ত কিছু মিলিয়ে যেন তার গলাটা কেমন যেন অদ্ভুত মনে হলো। তার সাথেই সেই সাধু হেসে উঠল। অল্প অন্ধকারে চলতে থাকা আগুনের মধ্যে তার মুখের হাসিটা কেমন যেন বিভৎস দেখালো। যা 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 যা, পারিস কর, যা 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 এখান থেকে। আমি শেষবারের মতন বললাম, কাজটা কিন্তু আপনি ভালো করছেন না ঠাকুর মশাই। সাধু আমার দিকে একবার ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। একটা ব্যাপার আমি জানতাম, সব তন্ত্রক্রিয়ার প্রভাব কাটানো সম্ভব হয় না। বিশেষ করে সেই তন্ত্রক্রিয়া যদি অনেক দিন ধরে তার প্রভাব বিস্তার করতে থাকে, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনাও কমতে থাকে। আর আমাদের ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। তারানাথ চুপ করলো। এবার আমি আর কৌতূহল চাপতে না পেরে বললাম, তারপর কি হলো? ননি ঘোষালের স্ত্রীকে বাঁচানো গেল? তারানাথ আজ আমার দিকে তাকিয়ে নিঃশব্দে মাথা নাড়ল।
তারপর আস্তে আস্তে বলল, সে তান্ত্রিক জানতো যে ননি ঘোষালের স্ত্রীকে আর বাঁচানো যাবে না, তাই সে আমাদের মুখের ওপর অদ্ভুতভাবে হেসে নিজের জায়গায় চুপ করে বসে পড়ল। আরও একবার আঙুল তুলে আমাদের শ্মশান থেকে বেরিয়ে যেতে বলল। আমরা নিরুপায় হয়ে সেই শ্মশান থেকে বাইরের দিকে আসছি। মনে মনে ভেবে চলেছি কি করা যায়। ঠিক সেই সময় যে গাড়োয়ান গাড়ি চালিয়ে আমাদের নিয়ে এসেছিল সে আমাদের দিকে ছুটে আসছে। তার এমনভাবে ছুটে আসা দেখে আমরা একটু অবাক হয়ে গেলাম। তার একটা হাতে হ্যারিকেন আর অন্য হাতটা ফাঁকা আছে। কেমন অদ্ভুতভাবে আমাদের দিকে ছুটে আসতে আসতে ননি ঘোষালের নাম ধরে ঠেকে চলেছে। ননি, ননি, ননি। তার গলার স্বরে উত্তেজনা আর অদ্ভুতভাবে ছুটে আসা দেখতে পেয়ে আমরা তাড়াতাড়ি তার দিকে এগিয়ে গেলাম। সে আমাদের সামনে এসে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, দেখো দেখো কি হয়েছে। আমি বুঝতে পারছিলাম বোধহয় সর্বনাশটা হয়ে গিয়েছে। আমি আর ননি ঘোষাল সেই কারণে রুদ্ধশ্বাসে সেদিকে দৌড়তে শুরু করলাম। অন্ধকারের মধ্যে একটা হ্যারিকেনের আলোয় ভালোভাবে সব কিছু দেখা যায় না। দৌড়াতে গিয়ে ননি ঘোষাল শ্মশানের মাটিতে কিছু একটাতে হোঁচট খেয়ে পড়েও গেল, কিন্তু তার পরোয়া না করে আবার উঠে দৌড়ে এগিয়ে যেতে লাগলো সেই গাড়িটার দিকে। শ্মশানের বাইরে একটা ফাঁকা জায়গায় গাড়িটা দাঁড় করানো ছিল। আমরা যখন গাড়িটা থেকে বেশ খানিকটা দূরে, তখন সেই অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম আমরা। যেন মনে হলো কেউ অদ্ভুতভাবে শীষ দিয়ে চলেছে। আসলে সেটা শীষের শব্দ হলেও আবার মনে হচ্ছিল কোনো একটা বাচ্চা ছেলের গলা থেকে অদ্ভুত স্বর বেরিয়ে আসছে। সে যেন চিৎকারের শব্দ। আমরা চিৎকারটা শুনে একবার থমকে দাঁড়ালাম। ননি বলে উঠল, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আমার বউয়ের কিছু হলো না তো? এখন কথা বলবার সময় নেই ননি, তাড়াতাড়ি চলো। আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে শুরু করেছিল। তাড়াতাড়ি গাড়ির সামনে এগিয়ে যেতে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম হ্যারিকেনের আলো। ননি ঘোষালের স্ত্রীর পেটটা যেন একটু আগে ফেটে গিয়েছে। পেট হাঁ হয়ে আছে। পেটের ভেতর থেকে মাংস আর নাড়ি ভুঁড়ি সবকিছু গাড়ির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পেটের চারিপাশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর তার পেটের ভেতর থেকে একটা কালো ছায়া মূর্তি যেন বেরিয়ে অন্ধকার রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে আসছে। ননি ঘোষালের বউ যে মারা গিয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না। আমি পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রইলাম। ননি ঘোষাল সেদিকে একবার তাকিয়ে তারপর অন্ধকারে সেই কালো ছায়া মূর্তির দিকে তাকিয়ে একটা অদ্ভুত কাণ্ড করল। ননি ঘোষাল চিৎকার করে বলল, শয়তান, তুই তুই আমার বউকে মেরেছিস। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে। কথাটা বলেই ননি ঘোষাল সেই অন্ধকারের মধ্যে ছায়া মূর্তির পিছনে দৌড়তে শুরু করলো। আমিও তার দিকে দৌড়ে গেলাম। গাড়োয়ান আর আমি মিলে তাকে ডাকতে লাগলাম বারংবার, দাঁড়াও ননি, যেও না, যেও না ননি, দাঁড়াও, দাঁড়াও। ননি ঘোষাল আমাদের কথা শুনল না। একটু পরে সেই অন্ধকারের মধ্যে ননির চিৎকার ভেসে এলো। চারপাশ কালো অন্ধকার ঘিরে রয়েছে। একটা ঠান্ডা হাওয়া আশপাশ থেকে এসে গায়ে লাগলেও গোটা পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গিয়েছে। ননির চিৎকার সেই সবের সাথে সাথেই শ্মশানের দিক থেকে সেই সাধুর হাসি ভেসে এলো। অন্ধকারের মধ্যে লণ্ঠন দিয়ে খুঁজতে খুঁজতে এক জায়গায় ননি ঘোষালের মৃতদেহটা পড়ে থাকতে দেখলাম। আচমকা এমন একটা ব্যাপার দেখেও অবাক হয়ে গেলাম। দেখতে পেলাম গলার কাছে গভীর দুটো লাল দাগ, আর সেই কাটা দাগ থেকে রক্ত বাইরে বেরিয়ে আসছে। আমি সেখানে মাটির ওপর থপ করে বসে গেলাম। গাড়োয়ানও বোধহয় অবাক হয়ে আমার পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল। কতক্ষণ যে সেখানে বসেছিলাম তার মনে নেই। একটু পরেই দুজনে মিলে মৃতদেহটা গাড়োয়ানের গাড়িতে তুলে দিলাম। তার চোখে পর্যন্ত জল এসে পড়েছে। আমি আর তার সঙ্গে যেতে চাইলাম না। তাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিলাম। গ্রামের লোককে দিয়ে দুটো মৃতদেহ দাহ করিয়ে দিলেই হবে।
সেই শ্মশানের বাইরে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। সেই সাধুর হাসি এখন আর শোনা যাচ্ছে না। একবার মনে হচ্ছিল শ্মশানের ভেতরে ঢুকে সেই সাধুর মুখোমুখি দাঁড়ায়। তারপর মনে হলো এমন একটা হীন কাজ যে করেছে এই দুজনের, এত বড় ক্ষতি যে করেছে, তার সামনে গিয়ে দাঁড়াতেও কেমন যেন লজ্জা লাগবে। তাই আর সে কাজ করলাম না। মনের মধ্যে অনেকটা নিরাশা নিয়ে অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চলে গেলাম। আমার দেহ বন্ধন করাই ছিল, তাই আমার ক্ষতি কেউ করতে পারতো না। তাই ভয় আমার ছিল না। গোটা রাত ধরে অন্ধকারে হেঁটেছিলাম। পরদিন যখন সকালে সূর্যের আলো ফুটলো, তখন দেখতে পেলাম অন্য এক গ্রামে এসে পড়েছে। তারানাথ চুপ করতে আমরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তারানাথ সামনের কালো আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। তার চোখের কোণটা সামান্য চিকচিক করছে বলে মনে হলো, তবে বুঝতে পারছিলাম গল্পটা শেষ হয়েছে। একটু পরেই তারানাথ আমাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আগেই বলেছিলাম তোমাদের, সেই ননী ঘোষালের স্ত্রীকে দেখে যখন আমি মধুসুন্দরী দেবীকে স্মরণ করে তার মুক্তি চেয়েছিলাম, তখন বোধহয় ভুল করেছিলাম। তাই বোধহয় ননী ঘোষালের স্ত্রী এমন বিভৎসভাবে পেট ফেটে মারা গিয়েছিল। তবে আমি না চাইলেও বোধহয় তাই হতো। আসলে তার পেটের মধ্যে বড় হয়ে ওঠা পিশাচ আর পেট থেকে বেরিয়ে আসার সময় ওই কাজটা করেছিল। আর সে যাওয়ার আগে ননী ঘোষালকেও মেরে রেখে গিয়েছিল। তবে ননী ঘোষাল তার বউয়ের মৃতদেহ দেখে তারপর যে আর কতদিন বেঁচে থাকতো, সে বিষয়ে আমার সন্দেহ ছিল। তারানাথের কথা শেষ হওয়ার পর আমি আর কিশোরী আর সেখানে বসলাম না। তারানাথের বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলাম। আজ আর কিশোরী একটাও প্রশ্ন করল না। আজও বেরিয়ে আসার সময় তারানাথের দেওয়ালে ঝুলতে থাকা তারানাথ জ্যোতির্বিনোদ লেখা বোর্ডটা সোজা করে দিতে ভুলে গেলাম। আমাদের দুজনের কারোর মুখেই কথা সরছিল না। আমরা ধীর পায়ে এগিয়ে গিয়ে ট্রাম ধরলাম।